সুধী দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমাদের দেশের খ্যাতিমান মানুষদের আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি এবং তাদের জীবন, বেড়ে ওঠা, সংগ্রাম, সফলতা সব নিয়ে আমরা কথা বলি। গত পর্বে আমাদের কথা হচ্ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, অর্থনীতির শিক্ষক, গবেষক এবং আমাদের জাতির জীবনে বিভিন্ন সময়ে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অধ্যাপক রেহমান সোবহান, তার সঙ্গে কথা বলছিলাম এবং সেদিন আমরা অনেক কিছু জেনেছি, কিন্তু আবার অনেক কথা বাকি রয়ে গেছিলো। সেই বাকি কথাগুলো আজকে আমরা যতটুকু পারি শোনার চেষ্টা করব। স্যার, আবারও আপনাকে ধন্যবাদ এবং কষ্ট দেওয়ার জন্য আমরা খুবই দুঃখিত যে আরেকবার আপনাকে আমাদের ধন্যবাদ নিয়ে আসতে হলো। তো স্যার, আমরা গতবার শেষ করেছিলাম, আপনি তখন বলছিলেন যে আপনি 25শে মার্চে ঢাকায় কী অবস্থায় ছিলেন এবং সেখান থেকে আপনি ভারতে গেলেন এবং সম্ভবত আপনি দিল্লিতে গেলেন। ওই জায়গাটা থেকে স্যার আমরা শুরু বলেন। আমার তো মনে হচ্ছে কি প্রায় 27 মার্চে মহিদুল হাসান আমাকে আমার ঘর থেকে নিয়ে গেল বাইরে। বলেছে কি আমার যেসব ইনভলভমেন্ট ছিল বঙ্গবন্ধু আর পার্টির সঙ্গে, এটা আমার এখন একটা টার্গেট আমি হয়ে গেছে। তারপর আমি বাইরে গেলাম। ও ঠিক ওই রাত নেই, মানে ওই কারফিউ যখন লিফট করা হলো, আমি বের গেলাম। তারপর কারফিউ তো প্রায় 4টা-5টার মধ্যে রিস্টোর হলো। আমি আরেকটা ঘরে ছিলাম ওইখানে। ওই এক পাকিস্তান আর্মির এখন একটা প্লাটুন আমার অ্যারেস্টের জন্য আমার ঘর চলে আসছে। আপনার বাড়িতে চলে আসছিল? হ্যাঁ, ওই যে আমার তখন তো আপনি বাড়িতে ছিলেন না? না, আমি, আমার ওয়াইফ, আমার 3 সন্তান ছিলেন ওইখানে। সন্তান তো বেশি বয়সে নাই। তো ওনাকে দেখে প্রথম এখন একটা থ্রেট করেছে কি আমি ক্যান্টনমেন্ট তোমাকে তোমার বাচ্চাকে নিয়ে যাব অ্যাজ হস্টেজ, উনি যত সময় আসবে না। তো তারপর আমার নেবার ওনার সঙ্গে ইন্টারভিউ করে তারপর এটা বাধা দিয়েছে। তো এইটা তারপর উনি মেসেজ দিয়েছে কি এইটা তো তুমি তো ডাইরেক্ট টার্গেট হয়ে গেল, তো ইমিডিয়েটলি তোমাকে বাইরে যাওয়ার ওখানে এসেনশিয়াল আছে। তো তারপর মঈদ আমাকে তারপর ওই মোখলেসুর রহমান সিধুমিয়া ওনার ঘর নিয়ে গেলাম ওইখানে। তারপর ওইখান থেকে ব্যবস্থা হলো কি আমাকে বর্ডার পার করতে হবে। কিন্তু তারপর আমার একদিনের মধ্যে বর্ডার, আমি ব্রাহ্মণবাড়িয়ে আমার খালেদ মোশাররফের সঙ্গে দেখা হলো। ওনার হেডকোয়ার্টার কাছে একটা চা বাগানে ছিল, ওই তেলিয়াপাড়া টি এস্টেট। তো ওই তেলিয়াপাড়াতে খালেদ মোশাররফ আমাকে বলেছে কি এখন তো আমার আর্মস সবের বিরাট একটা অভাব আছে এখানে, আমাকে তো যুদ্ধ করতে হবে। তো এটি যে কিন্তু সীমিত আমার আর্মস আছে, এইটা তো দিয়ে ফুল পাকিস্তান আর্মির যখন রিএনফোর্সমেন্টস আসবে ওনার সঙ্গে তো যুদ্ধ করতেই হবে। তো বাইরে থেকে আর্মস নিয়ে আসতে হবে। ইন্ডিয়ানসকে আপনি ইন্ডিয়া যান, ওইখান থেকে আপনি ওনাকে বলেন কি আমাকে সাহায্য করবে এখানে। তারপর বিদেশ যান, যেসব আমার প্রবাসী বাঙালি আছে ওনার সঙ্গে এখন একটু যোগাযোগ করে মানি জোগাড় করে তারপর আমার যেসব নিয়ে আসতে পারে এখানে। উনি আমাকে আরেকটা এখন আইডিয়া দিয়েছেন কি শুনেন, আমার তো সবই মোটামুটি যে সৈনিক ছিল বাঙালি এখন একটা যুদ্ধের মধ্যে নেমে গেছে। তো এই মুহূর্ত আমার সকলেই বিদ্রোহী, মানে উই আর মিউটিনিয়ার্স। ও মিউটিনিয়ারকে ধরে সরাসরি একটু এক্সিকিউট করতে পারে পাকিস্তানি। উই নিড টু বি কমিশনড ইনটু দি আর্মি অফ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো এটা খুব ইম্পর্টেন্ট উনি বলেছেন। অ্যান্ড আমার যখন সুযোগ হলো, ওয়েন উই ওয়ার প্রিপেয়ারিং দি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমিরুল ইসলাম ওই সময় তাজউদ্দিন ভাইয়ের সঙ্গে আমার বসেছিলাম, আমিরুল ইসলাম ওয়াজ ডুইং দ্য ড্রাফটিং। আমি বলে কি এইটা আমার ডিক্লারেশনের মধ্যে দিতে হবে, দ্যাট দি মেন কমান্ডার্স, ওনাকে নাম দিয়ে আমার ডিক্লারেশনের মধ্যে ওনার নাম আছে, they should be proclaimed as soldiers of the Bangladesh Liberation Army. এটা আমার একটা সাজেশন ছিল ওইখানে। কিন্তু আমার মেন অ্যাকশন যে হলো কি যখন আমি বর্ডার পার করে আগরতলা
আমি আসলাম ওইখানে। তারপর আমার আনিস এমআর সিদ্দিকী সঙ্গে দেখা হলো। তো উনি আমাকে বলেছেন কি আমি এখন দিল্লি যাচ্ছি। তো আমি বলি ভালো কথা, আপনি তারপর যান। আপনি দিল্লিতে কোনো লোকের সঙ্গে আপনার জানাশোনা আছে? বলে না, কেমন করে হবে, আমি তো ইন্ডিয়া যাবার তো আমার তো কোনো সুযোগ হয় নাই। তো আমি বলি কি আচ্ছা ঠিক আছে, এখন তো আমার কয়েক বন্ধু এখন ইন হাই প্লেসেস আছে এজ ইকোনমিস্ট, জানাশোনা লোক আছে, উই ক্যান রাইট ইউ লেটার্স অফ ইন্ট্রোডাকশন, হয়তো এখান থেকে দেখেন give you access to the highest level. তো উনি তারপর বলেছেন কি এইটা তো কোনো ব্যাপার নেই, তুমি আর আনিসুর রহমান আমার সঙ্গে চলে আসো। তো তারপর আনিস, আমি, এমআর সিদ্দিকী আর অ্যাডভোকেট সিরাজুল হক ইন দ্য কোম্পানি অফ চিফ মিনিস্টার অফ ত্রিপুরা তাহিরুদ্দিন ঠাকুর, স্টেট ব্যাংক, অ্যান্ড উই ফ্লু টু দিল্লি। তারপর আমার পৌঁছে আমি অমর্ত্য সেনকে ফোন করেছি। তো উনি ওনার স্ত্রী সরাসরি ওই যেখানে আমার ওই ত্রিপুরা গেস্ট হাউসে দিয়ে এসে আমাকে তারপর আনিসকে ধরে নিয়ে গেলেন। উনি বলে কি আমার তো রেডিওতে এসেছি কি তুমি তো সব মারা গেছে ওইখানে। আর তারপর নেক্সট ডে উনি আমাকে অশোক মিত্রের ঘরে নিয়ে গেলেন। উনি ওই সময় ইকোনমিক অ্যাডভাইজার টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছিলেন। উনি পিএন ধর আরেকটা নাম করা ইকোনমিস্ট হু হ্যাড জয়েন্ড এজ সেক্রেটারি টু দ্য প্রাইম মিনিস্টার। তো উনি ওনারকে দেখে তারপর ঘর নিয়ে আসলাম। দে ওয়ার স্টেইং ইন লোদি এস্টেট ওই সময়। এন্ড দেন তারপর আমি কিছু ব্রিফিং দিয়েছি টু পিএন ধার, কি ঘটনাটা কি হলো, কি হচ্ছে এখন, এটা তো আমার সবই তো একটু ইম্প্রোভাইজ করে কথা বলতে হয়েছে এখানে, বিকজ উই ডিডন্ট নো হু ওয়াজ লাইভ, হু ওয়াজ ডেড। তারপর ধার সাহেব বলেছেন কি তুমি দুইজন আমার সঙ্গে এখন টু দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়া আমি তোমাকে নিয়ে যাচ্ছি, উইচ হ্যাপেন টু বি মিস্টার পিএন হক স্যার। উনি প্রিন্সিপাল সেক্রেটারি টু ইন্দিরা গান্ধী ছিলেন। উই দেন গেভ হিম এ ডিটেইলড ব্রিফিং কি ঘটনাটা কি হলো, কেমন করে এই পথে চলে আসলো, জেনোসাইড যে শুরু হয়ে পাকিস্তান আর্মি দিয়ে, এইটা এখন কি ইম্প্যাক্ট কি হচ্ছে এখানে, এখন আমার রেজিস্ট্যান্সের যে কিছু আমি ইন্ডিকেশনস পেয়েছি পথে, কি এখন সব জায়গায় লোক স্পন্টেনিয়াসলি এখন একটা যুদ্ধ করছে এখানে, ওর অংশ নিচ্ছে এখানে, এইরকম একটা ব্যবস্থা আছে। নাও উই নিড ইমিডিয়েট support from your government at the highest level. আমার সঙ্গে এক সিনিয়র লিডার এসেছে, এমআর সিদ্দিকী, আপনি কাইন্ডলি ওনার সঙ্গে ইমিডিয়েটলি ইন্দিরা গান্ধীর সামনে আপনি নিয়ে যান, সো হি ক্যান স্পিক অন বিহাফ of the party. He's the, as far as we know, the senior most leader. একমাত্র এমআর সিদ্দিকী সাহেবই আপনাদের সঙ্গে আছে আমার ওই সময়, because he was the senior most leader. তো ওই মিনিস্টার ওনাকে নিয়ে গেলাম, because they were not finding who is, কোনো হাই কমান্ডের তো কোনো লোকের সঙ্গে যোগাযোগ হলো না। তো ইন্টারেস্টিং ব্যাপার ছিল, বঙ্গবন্ধুর নাম ছাড়া they did not know anyone. এইটা একটু অদ্ভুত ব্যাপার। তারপর আই থিঙ্ক নেক্সট ডে or the day after that আমার ওই সরকারের কোনো একটা লোক আসছে, অ্যান্ড হি টোল্ড আনিস এন্ড মাই সেলফ কি আপনি আমার সঙ্গে একটু আসেন। তারপর একটা ঘর নিয়ে গেলেন ওইখানে আমি দেখছি ফার্স্ট তাজউদ্দিন ভাই। আচ্ছা, ওই প্রথম দেখা হলো বলে কি তুমি আমার সঙ্গে থাকো, অনেক কিছু আলোচনা করতে হবে এখানে। অ্যান্ড আমি বলছি ওনাকে কি শোনেন, এখন তো কয়েকটা তো আপনার এখন একটা দায়িত্ব আছে। নাম্বার ওয়ান ইজ দ্যাট ইউ আর হ্যাভিং টু ফার্স্ট স্পিক টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথ অথরিটি। সেকেন্ডলি, আসলে যেভাবে আমি হাকসা সাহেবকে আমাকে বোঝাতে হলো কি হলো না হলো, আপনাকে তো পুরো পৃথিবীকে বোঝাতে হবে হোয়াট হ্যাপেন্ড ইন বাংলাদেশ। তো ওই সময় তারপর আমির তো লয়ার ছিলেন, তো হি বিগ্যান দ্য ড্রাফটিং এক্সারসাইজ ওই সময়। তারপর আমি আমিরকে বলি কি এইটা তোমাকে এখন একটা ঢোকাতে হবে এখানে, দ্য মেসেজ ফ্রম খালিদ মুশারফ, তো দ্যাট ইজ ইন দ্য ডেক্লারেশন। অ্যান্ড দেন আমার একটু ছোট কন্ট্রিবিউশন ছিল, দে ওয়ার কলিং দেমসেলভস দি রিপাবলিক অফ বাংলাদেশ। I told them একটু পিপলস রিপাবলিক
we should proclaim ourselves because we are now engaged in fighting a people's war. তো এটা আমার টু মাইনর ইনপুটস, বাকিগুলি আমির তারপর আরও সিনিয়র লয়ার সবের সঙ্গে যখন কলকাতা গেল দেখা হলো, দে প্রিপেয়ার দি ড্রাফট। আমার সেকেন্ড দায়িত্ব হলো, তাজউদ্দিন সাহেব বলেছেন কি আচ্ছা দেন ইউ প্রিপেয়ার এ স্টেটমেন্ট উইচ উই উইল প্রেজেন্ট টু দ্য ওয়ার্ল্ড এজ টু হোয়াট হ্যাপেন্ড। তো ওই যে এখন ওই মুজিবনগরে যে ওনার যে ঘোষণা ছিল, দ্যাট ওয়াজ ড্রাফটেড বাই মি ওই সময়, অ্যান্ড it was in that sense a very important statement on his part because he was telling the world হলো কি। সেটা কি আপনি দিল্লি থেকে আমরা চলে এসেছিলেন তখন? না না না, তারপর যখন আমি দিল্লিতে ছিলাম তো দুই একটা খবর পেয়েছি। ওয়ান ওয়াজ ওই কামাল হোসেন ধরা গেছে। সেকেন্ডলি উই হার্ড রেডিওর উপরে কি ওই পাকিস্তানের যে চিফ ইকোনমিক জার ছিলেন এম আহমদ, উনি ওয়াশিংটন যাচ্ছি টু আপিল টু ইউনাইটেড স্টেটস কি এখন আমি একটা যুদ্ধের মধ্যে পড়ে যাচ্ছি, এখানে পাকিস্তানের ইকোনমি একটা সংকটে আছে, উই নিড অ্যাসিস্ট্যান্স। আচ্ছা, তো এই বলে কি এই কেমন হচ্ছে এখানে, উনি আমাকে আমার বাঙালিকে হত্যা করছে, আর ওই হত্যা করবার জন্য উনি তারপর আমেরিকান টাকা চাচ্ছে, ও পৃথিবী টাকা চাচ্ছে, এইটাকে একটু বঞ্চাল করতে হবে। তো ইউ গো abroad. এটা তাজউদ্দিন সাহেব বললেন। তাজউদ্দিন ভাই কি ইউ মাস্ট গো abroad, go to Washington and launch a campaign. ওইখানে তারপর connect with the প্রবাসী বাঙালিস in London and US. তো when I came to Washington, তারপর মোহিতের সঙ্গে আমার দেখা হলো। উনি ওই সময় I think he was economic minister in the mission. ও কিবরিয়া সাহেব একটু মিনিস্টার ছিলেন এখানে, মানে ওই পলিটিক্যাল মিনিস্টার। এনায়েত করিম নাম্বার 2 ছিলেন এখানে। তো আমার কয়েক ব্যক্তির সঙ্গে ওই এনায়েত রহিম ছাত্র ছিলেন ওই সময়, তারপর এমবাসির মধ্যে রাজাক খান দুই একজন ছিলেন এখানে, হু ওয়ার উইলিং টু কাম আউট অ্যান্ড পাবলিকলি অ্যাসোসিয়েট উইথ মি, বিকজ আমি তো খুব ডেঞ্জারাস লোক ছিলেন ওই সময়। I was a wanted person in Pakistan. ওই রাজাক আমার সোফার মতন হয়ে গেল, সেক্রেটারি মতন হয়ে গেল। He took me to meet the senior journalists in Washington. টিভি প্রোগ্রামে নিয়ে গেল। তো সাডেনলি আমি টিভি স্টার হয়ে গেলাম। I was appearing on television to explain our cause. আমি টপ যে journalists who were dealing with Bangladesh, I went and met them and briefed them. And তারপর মোহিত এসবের মধ্যে দিয়ে we also met people in the Senate. ভাবে আমার ক্যাম্পেইন শুরু হলো এখানে, একটা টিভি সঙ্গে আলোচনা, ওইখানে অ্যাপিয়ারেন্স। তো তারপর দে গট হোল্ড অফ সেনেটর স্যাক্সবি, উনি রিপাবলিকানের একটা সিনিয়র সেনেটর ছিলেন। তো বলে কি টু ইউজ এ ডেমোক্র্যাট অত ভালো হবে না, বিকজ সরকার তো রিপাবলিকান। তো ওনাকে তারপর একটু ওনার এইডের সঙ্গে যোগ করে বলে দে হোস্টেড এ লাঞ্চ ফর মি where I could speak to various senators and congressmen. At least about a dozen senators in Naro Shablog came, and I was addressing them on the whole issue of Bangladesh. Tarpor kichudin pore Razak, I have to congratulate him. He was just as I said, a non-diplomatic official, but he arranged for me to we heard that M Ahmed will be invited to speak to the National Press Club. So I went there again, and the press corps was there. So ওই সব early days এ এইরকম একটা ঘটনা গেল। So তারপর I went back to England. I then carried on the campaign there, and then my target was কি ওই at the end of June ওই Paris Aid Consortium meeting was there. So how to get to them and make sure that they did not make a new pledge of aid to Pakistan. So I went to Paris, and by then the mission had come back from Pakistan, which had been sent by the World Bank to see what was happening. And ওই mission খুব damaging একটা report লিখেছে.
So that report and its publicity made sure then that aid could not be given to Pakistan, all of them. তো তারপর আমি লন্ডন and অক্সফোর্ডে আমার ফ্যামিলি ছিল ওই সময়, we went and spent time. I was then preparing this. তারপর from Paris I went onwards via Rome to Kolkata. আচ্ছা, এর কলকাতা ফিরে কলকাতা আমি ওই জুলাই মাসে ছিলাম। আচ্ছা, জুলাই থেকে ফিরে আসলেন। তো জুলাই মাসে I did a full briefing of them. I prepared a report. In fact, আমার যে draft আছে, which I gave to the Mujibnagar government, it is in the Mukti Joddha জাদুঘরের আছে, the draft I prepared. তো ওইটা কেন্দ্র করে then they made me officially a envoy. Before that আমার তো একটু সেলফ প্রোক্লেমড স্ট্যাটাস ছিল না, কিন্তু আপনাকে তো শুরুতেই তাজউদ্দিন সাহেব উনি পাঠিয়েছিলেন। নাও আই বিকেম যে একটু গ্র্যান্ড টাইটেল ছিল এনভয় এক্সট্রাঅর্ডিনারি ইন চার্জ অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। তো এটা তো তারপর একটা বড় মানে একদম সেন্স অফ অফিশিয়াল সরকারের পক্ষ থেকে অফিশিয়ালি আমি একটু ডিপ্লোম্যাট হয়ে গেলাম। জি জি। ওইখানে আমি তারপর ফেরত চলে আসলাম টু ইংল্যান্ড এন্ড দেন আই ওয়েন্ট ব্যাক টু জয়েন দ্য ক্যাম্পেইন আচ্ছা in Washington. So a campaign was successful. They did pass the amendment. In fact, the whole aid bill came on. Both the parties they all joined and it was passed with a big majority. So it was one of the very successful campaign হলো এখানে। পাকিস্তানের যে ট্যাকটিক ছিল ওই সময় কি আমি ইউএন চাই না এখানে, but as the war began escalating, they realized that না এখন আমার ইউএনকে ইনভলভ করতে হবে to try and get them to stop India from extending support to Bangladesh. So it was a complete tactic, একটা reversal হয়ে গেল। The liberation war began, তো ওনার একটা খুব একটা open tactic ছিল which was being backed by the US government and the Chinese government, which had just been admitted to the UN, কি you want a ceasefire because ওনার তো ওই সময় তো ইন্ডিয়ান army was fighting with the Mukti Bahini and was getting to the point of liberating Dhaka. তো ওনার বিশ্বাস ছিল কি এইটা যদি একটু স্থগিত হয়ে যায় and then we would say that না এখন একটা ceasefire করেন, তারপর there should be a negotiation, তারপর আমার পাকিস্তানি troops আছে ওনাকে একটা সেফ পয়েন্টে চলে আসবে। For them it was a very big strategy. পাকিস্তানের একটা আশা ছিল that শেষ পথে China and US will come and help them in the last moment. But I had met আমার একজন আত্মীয় who was then ambassador to China, Khaja Kaisar. উনি আমাকে মেসেজ দিয়েছে কি you pass on the message that China is not going to give militarily intervene in the war. So that was a very crucial message. So Pakistan knew that the Chinese would not come to help them. এটা প্রায় end of November. চায়না এরকম এই শিফটটা কেন করলো নিল? No, they would never. China একটু political common sense তো আছে। তারপর I went to London and Oxford, আমার ফ্যামিলির সঙ্গে দেখা করবে। তো ওনার বলে কি এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে, take some rest because আমার তো I was perpetually on the move for 9 months. জি জি। But I said no, আমার দেশ স্বাধীন হয়ে গেছে, I must go back. তো আমার তো উপায় নেই। And so I came and arrived here on 31st of... স্যার আপনি তো ফিরে এলেন আবার একদম শেষের দিকে কলকাতায়। জি। তো মাঝখানে অনেকটা সময় তো আপনি বাইরেই ছিলেন এবং আপনি আমেরিকায়, ইংল্যান্ডে, বলতে গেলে সারা পৃথিবীতে যেখানে যেখানে প্রয়োজন সেখানে গেছেন এবং বাংলাদেশের পক্ষে আপনি আপনার মতামত তুলে ধরেছেন, সংগঠিত করেছেন এবং বিশেষ করে যে আমেরিকান লবি, ইউএন, এসব জায়গায় যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনার ভূমিকা, এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এইদিকে যখন মানে মুক্তিযুদ্ধ চলছিল তখন তো বাংলাদেশ সরকারের অভ্যন্তরেও কিছু সমস্যা তো তৈরি হচ্ছিল। যেমন আমরা যেটা শুনেছি যে খন্দকার মুশতাক, যিনি পরবর্তীকালে বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে একজন, মানে ষড়যন্ত্রের জাল যারা বিছিয়েছিল তাদের মধ্যে অন্যতম প্রধান একজন ব্যক্তি, তার ভূমিকা সম্পর্কে আমরা
নানান কথা শুনে থাকি, একটু যদি আপনার কাছ থেকে জানতে পারি। আমার তো ওই সময় তো ডাইরেক্টলি তো কোনো একটা ইন্ডিকেশন ছিল না কি কোন একটা ঘটনা ছিল, একটু কিছু আন্দাজ হলো, বিকজ মুজিবনগর যে মেন সরকার ছিল উনি তো থিয়েটার রোডে ওনার একটা সেন্ট্রাল অফিস ছিল, আর সবই যে মিনিস্টার্স ওইখানে বসেছিলেন। মুশতাক সাহেব ওয়াজ দি ফরেন মিনিস্টার, তো উনি সেপারেটলি বসতেন ইন পার্ক সার্কাস, যেখানে আমার কারেন্টলি ওই ডেপুটি হাই কমিশনারের অফিস আছে। আচ্ছা আচ্ছা। আর উনি আর ওনার সেক্রেটারিয়েট নিয়ে ওই মেহবুব আলম চাষি ওয়াজ সেক্রেটারি, তাহিরুদ্দিন ঠাকুর, কয়েক ব্যক্তি ওনার সঙ্গে যুক্ত ছিলেন এখানে। মানে ঠিক যে গ্রুপটা পরবর্তীকালে পরবর্তী করে এই বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, বঙ্গবন্ধুর একটা হত্যা, ঠিক সেই দ্যাট গ্রুপ ওই সময় ফর্ম হলো। আচ্ছা। অ্যান্ড ওইখান থেকে তো ওই সময় তো জানা ছিল না, এটা তো তারপর পরে জানা হলো কি ওইখান থেকে তো এই আলোচনা শুরু হলো। মুশতাক তো অরিজিনালি যখন প্রচার হলো দ্যাট বাংলাদেশ উইল বি সেন্ডিং এ মিশন টু ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইন এন্ড অফ সেপ্টেম্বর অফ 71, ওইটা ডেলিগেশন ছিল, আমি ওই ডেলিগেশনে ছিলাম, ডক্টর মল্লিক, তারপর কয়েক former ambassadors, they were all there, and it was to be led by Mushtaq as foreign minister. তারপর last minute we heard that now Mushtaq is no longer going to be leading this, it will be led by Justice Abu Said Chowdhury, only London থেকে এসে he will lead it and he will take on this. So we knew by then that কিছু সমস্যা তো আছে, and then ওই লাস্ট ডেজের মধ্যে he was removed as foreign minister and Abdus Samad Azad was made the foreign minister at that time. যখন স্বাধীন হলো লিবারেশনের মধ্যে, by that time আজাদ, আব্দুস সামাদ আজাদ ওই ফরেন মিনিস্টার ছিলেন ওই সময়। তো ওই সময় থেকে this whole crisis went on, and ওই টেনশন and ওই টেন্ডেন্সি একটা জীবিত ছিল from কলকাতা, and ওই কালমিনেশন তো হলো on 15th of August 1975, বাট ওইটা অরিজিনাল জন্ম ছিল ইন পার্ক সার্কাস ওইখানে। স্যার ফিরলেন কলকাতায় কবে, এটা কোন মাসে? ডিসেম্বরেই? তারপর আমি কলকাতা ফিরলেন এন্ড অফ ডিসেম্বর, এন্ড অফ আফটার আফটার 16th, 31st of December আমি ল্যান্ড করেছি in ঢাকা। তো we were all waiting to see what was the fate of Bangabandhu, because obviously we needed him to come back to create a harmony, but no one was sure what was his fate also ওই সময়। তো কিন্তু সবার মধ্যে তো একটা বুঝি ছিল যে বঙ্গবন্ধু ফিরে আসবে, আশা ছিল that he will come back to us, that was the expectation, but 100% কোনো surety তো ছিল না, কিছুই জানতে পারছিলেন না, কিন্তু জানতে পারতাম এখানে what is his fate। উনি যখন ফিরে এলেন এবং বাংলাদেশের মানুষ তো তাকে বিপুল সম্বর্ধনা জানিয়েছিল, তারপরে স্যার আপনি কি সরকারের সঙ্গে যুক্ত হলেন নাকি বিশ্ববিদ্যালয়ে? নো আমার উনি ফেরত এসছে, হি ওয়াজ দেন, ওনার ধানমন্ডি একটা ঘর ছিল ওইখানে। তো উই ওয়েন্ট টু মিট হিম, নুরুল ইসলাম এন্ড মাই সেলফ, এন্ড টক টু হিম। হি সেড ইমিডিয়েটলি তোমার দুইজনকে সরকারে আসতে হবে এন্ড ইউ মাস্ট ফর্ম দ্য প্ল্যানিং কমিশন। তো আমার তো কোনো এইরকম একটা এক্সপেকটেশন ছিল না। তো তারপর আমি ওনাকে বলেছেন কি এখন আমার মুজিবনগর সরকারের সঙ্গে তো একটা যুক্ত থাকতে হবে এখানে, তো মুশারফ সাহেব ছিলেন ওইখানে, ওনাকে একটু নিয়ে আসতে হবে। হ্যাঁ বলে কি সরাসরি নিয়ে আসো মুশারফকে। তো মুশারফ ওয়াজ হোপিং টু গো ব্যাক টু রাজশাহী, যেখানে উনি প্রফেসর ছিলেন, উনি তো ওখানে অধ্যাপনা করতেন, উনি ছিলেন, ওনার তো এক্সপেকটেশন ছিল। আপনার তারপরে প্ল্যানিং কমিশনে জয়েন করলেন? না, তারপর আমার ওই 3 বছর ছিলেন in the planning commission up to September 74. Then I went back to university and then BIDS. ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতদিন ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বিআইডিএস তো আপনি বুঝি লিয়েনে ছিলেন নাকি? না, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে লিয়েনে গেলাম, but then I never went back to the university. আর আপনি জানেন না, আমি তারপর লিওনকে আমি
যখন বঙ্গবন্ধু মারা গেলেন 75, তারপর আমার সবে বলে কি এটা তো একটু একটা বাস করার জায়গা নেই, তো উই ওয়েন্ট আউট অ্যান্ড কামাল, মোশাররফ, নুরুল ইসলাম, মাইসেলফ, আমার সকলেই দেন উই ওয়েন্ট টু অক্সফোর্ড। এই স্যার তারপরে তো আপনি বিদেশে বেশ কিছুদিন থাকলেন। হ্যাঁ, আমি প্রায় 4 বছর অক্সফোর্ডে ছিলেন। দেন উই কেম ব্যাক ইন 79, এন্ড অফ 79। তারপর আমি বিআইডিএস এর আমি যোগ দিয়েছি ওইখানে। বাকি চাকরি জীবনটা বিআইডিএস মোটামুটি, বিকজ আমার বিআইডিএস এর আমি কয়েক বছর আমি রিসার্চ ডাইরেক্টর ছিলেন, দেন আমি চেয়ারম্যান হয়ে গেলাম, ও ডাইরেক্টর জেনারেল এজ হেড অফ বিআইডিএস। 89-এ আই গেভ আপ মাই পজিশন 6 বছর পরে, অ্যান্ড দেন কয়েক বছর তারপর তো 91-এ তো আমি ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সঙ্গে, শাহাবুদ্দিন সাহেবের কেয়ারটেকার গভর্নমেন্টে যুক্ত ছিলেন এখানে, ওই এরশাদ আন্দোলনে পড়ে। আই সেড দ্যাট এখন একটা নতুন একটা ডেমোক্রেটিক প্রক্রিয়া আসছে এখানে, তো what can we do to give them ideas about what a democratic government should do? এইটা আমার চিন্তা ছিল এখানে। তো দেন আমি ওই সময়ের মধ্যে আই ডিসাইডেড কি আমি যত ট্যালেন্টেড লোক আমি ধরতে পারি এখানে, আই উইল ব্রিং দেম টুগেদার, উই সেট আপ দিস ওই 29 টাস্ক ফোর্সেস, কি ডিফারেন্ট ইস্যুজের উপরে উনি মত দিবেন টু দি ইনকামিং গভর্নমেন্ট, কি করা যাবে বাংলাদেশের এখন একটা ট্রান্সফরমেশনের জন্য, রিফর্ম এন্ড ট্রান্সফরমেশন। তো প্রায় about almost 300 people we got, and they produced 29 task force reports in 2 মাসের মধ্যে। কয়েক মাস পরে we published the reports, তারপর আমি নিয়ে গেলাম, I presented it to খালেদা জিয়া as prime minister, তারপর শেখ হাসিনা and her পার্টিকে প্রেজেন্ট করেছে। তো উনি খুব সিরিয়াসলি নিয়েছেন। উনি 3 দিন একটা সেমিনার হবে in the সংসদ, where each of the task force chairman প্রেজেন্ট করবে, আলোচনা হবে, আপনাকে বুঝতে হবে এইসব পলিসি ইস্যুস থেকে। she took it quite seriously, but after that ওই সময়ের কথা, আজকালের তো অন্য ব্যাপার। তো কেয়ারটেকার গভর্নমেন্ট শেষ করার পরে স্যার আপনি কি আবার বিআইডিসে গেলেন নাকি? না, নো আই ডিডন্ট। আমার তো আই সেট আপ দেন সিপিডি বাই দ্যাট টাইম। বিকজ আমার ওই সময় একটা ইন্টারেস্টিং সিপিডি, এটার পিছনে চিন্তাটা কি ছিল স্যার? এইটা একটা চিন্তা এই ছিল কি, যখন আমার রিপোর্ট পাবলিশ হয়ে গেল আর আমি দেখছি কি সরকারের কেউ ব্যবহার করছে না এখানে, অপোজিশন কিছু ব্যবহার করেছে, বাট কুইকলি ওনার নজরের সামনে থেকে চলে গেল। তো আমি দেখছি কি অত কিছু কাজ পরিশ্রম করে করা যাচ্ছে এখানে, কিন্তু নো ওয়ান ইজ দেয়ার টু ইউজ ইট। কাজে লাগছে, আমার তো কাজে লাগছে না এখানে। তো আই সেড এইটা ঠিক নাই, আই মাস্ট একটা ফোরাম ঠিক করতে হবে যেখানে আমি এই কনস্টিটিউয়েন্সিসকে এক জায়গায় আমি নিয়ে আসি এখানে, কি যেসব প্রফেশনাল কাজ করে যাচ্ছে এখানে, আমি ওনাকে এখন একটা অডিয়েন্স দিতে চাই এখানে। এই অডিয়েন্সের মধ্যে কে থাকবে? পলিটিশিয়ানস থাকবে, এমপিস থাকবে, সরকারের লোক থাকবে, অপোজিশন লিডার্স থাকবে, প্রফেশনাল লোক থাকবে, ওই মাঠের লোক থাকবে এখানে, যেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন্টারেস্ট আছে উনিও থাকবে। যেসব এখন একটা নীতির সঙ্গে ওনার এখন একটা স্টেক আছে, ওনাকে নিয়ে আসবে বলে কি আপনি একটু পাবলিকলি এইটা প্রবলেমসকে আপনি অ্যাড্রেস করেন, and you try to find solutions. তো দ্যাট ওয়াজ মাই আইডিয়া। ওই সময় আমার এখন আর একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত হয়ে গেলাম। ওই সময় বি ওয়ান্টেড কি ওই সাউথ এশিয়ান কোঅপারেশনের উপরে এইরকম একটা উদ্যোগ নেওয়া উচিত আছে। তো সিপিডি তারপর একটা 5টা প্রতিষ্ঠানের সঙ্গে জয়েন করে বি সেট আপ ওই সাউথ এশিয়ান সেন্টার ফর পলিসি স্টাডিজ। এন্ড ওই সময় আই জাস্ট ওয়ান্টেড টু হেল্প ইন ইটস ফাউন্ডিং, বাট তারপর ওনার বললো কি না, এখন ইউ বেটার কাম এন্ড রান ইট। তো উই মুভড ইট টু ঢাকা এট সিপিডি, অ্যান্ড প্রায় 5 বছর আমি এখন আবার একটা এক্সিকিউটিভ দায়িত্ব ছিল টু মেক দিস সাউথ এশিয়া সেন্টার ইনটু এ গোয়িং কনসার্ন
অল ওভার দ্য রিজন। তারপর আমার একটু পুরো অ্যাক্রস সাউথ এশিয়া এখন নানা রকম আমার অ্যাক্টিভিটিস ছিল, অ্যান্ড আই ওয়াজ ভেরি অ্যাক্টিভ। তো ফাইনালি 2005-এ ওইখান থেকে আমি একটা মুক্তি নিয়েছি। কোনো প্রতিষ্ঠানকে আমি রান করব না, আবার এখন বসে থাকবে এখানে, বই লিখবে এখানে। এখন আমার মেমোয়ার আমি লিখছি, আমার লেটেস্ট যে বই আমি বাইর করছি, আমি বইয়ের নাম দিয়েছে চ্যালেঞ্জিং ইনজাস্টিস, এজেন্ডাস ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া। কি পুরো একটা সাউথ এশিয়ার ফ্রেমওয়ার্কের মধ্যে কেমন করে আমার সমাজ এখন একটা যে বলে কি একটা আনজাস্ট সমাজ হয়ে গেছে এখানে, যে এখন যেসব আমার সুযোগ সাধারণ লোককে দেওয়ার উচিত, কি উনি সুযোগ পেয়ে যে কিছু করতে পারে, ওনাকে এখন একটা ডিনাইড হচ্ছে এখানে। এখন একটা কয়েকটা শ্রেণী ক্ষমতা দখল করে, পলিসি মনোপলাইজ করে, রিসোর্সেস মনোপলাইজ করে, এখন একটা বড় একটা বৈষম্য দেশে হয়ে গেল। আসলে হু হ্যাজ মেড বাংলাদেশ? দেখেন, একটা তো আমার কৃষক, তারপর আমার মাইগ্রেন্টস, অ্যান্ড ফাইনালি আমার যে মহিলা যে গার্মেন্ট কারখানায় কাজ করছে এখানে, উনি কত পাচ্ছেন এখানে? ওই 3,000-4,000 বেতন পাচ্ছে এখানে। কিন্তু কয়েক মালিক এর তো একটা পুরো জীবন পরিবর্তন হয়ে গেছে এখানে। তো আমার প্রস্তাব ছিল দ্যাট ওই গার্মেন্ট ইন্ডাস্ট্রির যেসব যাদের পরিশ্রম মেহনতের উপরে আপনি এখন একটা লাভ করছেন ও কম্পিটিটিভ হয়ে যাচ্ছেন, ওনাকে আপনি এই ব্যবসার মধ্যে একটা অংশ দেন। আপনি সব নিয়ে যাবেন, আমাকে কষ্ট করে আপনি রাখবেন, আমি চিরকাল এইভাবে আমার জীবন চলতে থাকবে এখানে, এটা কোনো কথা নেই। দিস ইজ নট ফেয়ার। তো স্যার, আমরা তো মোটামুটি কিছু আলোচনা করলাম, তো আমরা কিন্তু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা তেমন কোনো কথা বলি নাই। বল, জিজ্ঞেস করে যে আপনার ছেলে মেয়ে, আপনার দুই ছেলে? আমার 3 ছেলে ছিল। 3 ছেলে। একটা মারা গেল এজ অফ 18। দেন আমার 2 ছেলে আছে এখন। বড় ছেলে বাবার, উনি এখন UN এর সঙ্গে কাজ করছেন, এখন নিউ ইয়র্কে আছে। ছোট ছেলে তো এখন একটা খুব বড় অ্যাডভেঞ্চার এর মধ্যে ঢুকে গেছে, ঢাকা ট্রিবিউন দাঁড় করেছে। কিন্তু অনেকদিন ধরে সাংবাদিকতা করে। করে। আপনি তো আপনার প্রথম স্ত্রীকে আপনি হারিয়েছেন। আমি হারিয়েছি। উনি তো ওই 1962 আমার বিয়া হলো। শি ওয়াজ লয়ার। তারপর বিয়া করে তো আমি ঢাকা নিয়ে আসলাম from Karachi, and then she became a teacher at Dhaka University, law faculty. But ওনার শেষ জীবনের মধ্যে she founded আইন ও সালিশ কেন্দ্র। উনি আর হামিদা, দুই হোসেন, they were the founders of আইন ও সালিশ কেন্দ্র। তো উনি তো চলে যাওয়ার পরে আপনি পরবর্তী সময় আপনি দ্বিতীয়বার, তারপর আমার God was kind to me, আর আমার রৌনক জাহানের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপনা করেছিলেন। উনি এখন একটা ভেরি ফেমাস স্কলার। তারপর ওনার সবারই খুব লাইফের খুব শি ইজ ভেরি গুড কোম্পানি। উনি আমার মুভি এর সঙ্গে আমার এখন একটু বেশ শেয়ার্ড কম্প্যানিয়নশিপ। আমার অনেক মুভি সঙ্গে দেখি এখানে, তারপর ঘুরে বেড়াই এখানে। শি ইজ গট এ গুড সেন্স অফ একটু লাইফকে কেমন করে একটা এনজয় করা যায়। স্কলারও আছে, কিন্তু একটু খুব পরিচিত মানুষ, এনজয়মেন্ট আছে এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি দীর্ঘদিন ছিলেন। স্যার, আমরা আপনার কিছু পছন্দের মানুষ বা আপনাকে যারা খুব পছন্দ করেন এরকম কয়েকজনের কিছু মন্তব্য নিয়েছি, আমরা সেটা এখন একটু দেখে নেব। আসলে ছোটকালে আমি আসলে বুঝতে পারতাম না যে উনি আসলে কি করতেন, এবং বড় হতে হতে আমি আসলে বুঝতে পেরেছি যে ওনার কন্ট্রিবিউশনটা কী, লোক ওনাকে কীভাবে দেখেন। উনি 1960s-এ এই আমাদের এই ন্যাশনালিজম স্ট্রাগলের সাথে কীভাবে জড়িত আছেন, 71-এ উনি কী রোল প্লে করেছেন, তারপরে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে কাজ করছেন, ফাইনালি সেটা আমি অনেক
মানে বড় হয়ে আমি ফাইনালি বুঝতে পেরেছি। আমরা দুজনই ফুটবল দেখি একসাথে, বড় কোনো ম্যাচ হলে আমি এইখানে এসে এখন আমি আমার ফ্রেন্ডসদের সাথে ফুটবল দেখি না, আমি আমার ফাদারের সাথে ফুটবল দেখে আসি। আমার নিজের একটা পত্রিকা আছে ঢাকা ট্রিবিউন, এবং আমি খুব খুশি আছি যে এতদিন ধরে উনি অন্যান্য পত্রিকার জন্য লিখেছিল, কিন্তু লাস্টে উনি গত সপ্তাহে একটা আর্টিকেল লিখেছেন, আমাদেরকে পাঠিয়েছেন। সেটা আমার জন্য খুব ভালো একটা ইয়ে হয়েছিল, বিকজ আমি এখন বুঝতে পারি যে মানে রহমান সোবহানের মতন একজন লোক ঢাকা ট্রিবিউনে যদি ওনার লেখা ছাপান, তাহলে আমার পত্রিকার জন্য এটা খুব ভালো হয়, এবং এটাই আমাদের জন্য খুব ভালো হয়েছে, এবং আশা করি যে ভবিষ্যতে উনি শুধু আমাদের পত্রিকায় ছাপাবেন। আমি ওনাকে কখনো খুব হঠাৎ করে রেগে গিয়ে কারো সম্বন্ধে কোনো কথা বলতে দেখি না, এবং বিশেষ করে উনি কারো বিরুদ্ধে কখনো কথা বলেন না, এবং তাদের পিছনেও লোকজনের নিন্দা আসলে উনি খুবই কম করেন। সেটা আমি বলবো ওনার একটা ভালো দিক। দুটো জিনিস যেটা আমি বেশি পছন্দ করি না বলবো, এক হচ্ছে যে আমি ওনাকে সবসময় বলি যাতে উনি একটুখানা সময় মতন ব্যায়াম করা, হাঁটা চলা এগুলা করেন। উনি সবসময় নানা অজুহাতে সেটা উনি বাদ দেওয়ার চেষ্টা করেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেই কাজটা আজকে করা যায় সেটা উনি কালকের জন্য রেখে দেন, সেটাও আমাকে মাঝে মাঝে বিশেষ বিরক্ত সৃষ্টি করে। 1984 সালে যখন আমি গবেষণার কাজে বিআইডিএসেতেও যোগদান করি, এবং সেই সময়ই সেটি আমি প্রফেসর রেহমান সোবহানের তত্ত্বাবধানে শুরু করি, সেটা আমার একটা বড় সৌভাগ্যের বিষয়। এবং পরবর্তীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ প্রতিষ্ঠা করা হলে প্রফেসর সোবহান আমাকে এখানে প্রধান নির্বাহী হিসেবে আহ্বান জানান। তো সেই হিসেবে এই দীর্ঘ সময়ে আমি আমার সৌভাগ্য যে ওনার তত্ত্বাবধানে গবেষণা কাজকে যেমন শিখতে পেরেছি, একই রকমভাবে বাংলাদেশের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে অর্থনৈতিক গবেষণা, আলোচনা, সংলাপ এগুলোকে কিভাবে কাজে লাগানো সম্ভব সেটার ব্যাপারেও কিন্তু একটা বড় অভিজ্ঞতা ওনার কাছ থেকে আমি অর্জন করেছি। বাংলাদেশের অর্থনৈতিক গবেষণা, চর্চা, অধ্যাপনার ক্ষেত্রে এখন যারা আছেন তাদের সকলের দৃষ্টিতেই সম্ভবত প্রফেসর রেহমান সোবহান একজন গুরুদেবের মতো, এবং এই গুরুদেবের আশীর্বাদ যেমন আমরা কামনা করি, একই রকমভাবে তার সুস্বাস্থ্য, দীর্ঘজীবন এবং আরও সৃষ্টিশীল অবদান আমরা প্রত্যাশা করি। 1993 সালের শেষের দিকে যখন তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিলেন, তখন থেকে খুব কাছে থেকে আমি তার সাথে কাজ করেছি, দেখেছি যে কিভাবে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়, এবং খুব কথা না বলে নিজের দৃষ্টান্ত দিয়ে অন্যকে কিভাবে অনুপ্রাণিত করতে হয়। যখন তিনি দেখেছেন যে আমরা কোনো একটা কাজের জন্য হয়তো কিছুটা যোগ্যতা অর্জন করেছি, তখন কিন্তু দায়িত্বটা তিনি আমাদের উপরে দিয়েছেন। সব কিছু ছাড়িয়ে আমার কাছে মনে হয়েছে যে তাকে একজন খুব বড় মাপের একজন শিক্ষক হিসাবে আমার কাছে মনে হয়েছে, যে শিক্ষক তার কাজ দিয়ে, তার দৃষ্টান্ত দিয়ে, তার যে দেশপ্রেম সেটা দিয়ে পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেন, উৎসাহিত করেন। তো স্যার আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবং আমরা চাই যে আপনি আগামীতে আরও আমাদের দেশকে, জাতিকে নতুন করে পথ দেখাবেন, এবং অতীতেও আপনি দেখিয়েছেন, ভবিষ্যতেও সেই প্রত্যাশা থাকলো। থ্যাংক ইউ, এটা আমাকে খুব ভালো লাগলো, সুযোগ দিয়েছে। সুধী দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ অধ্যাপক রেহমান সোবহান। অসম্ভব পরিশ্রমী এই মানুষটি বয়সের বাঁধনে একটুও বাধা পড়েননি। তার কর্মময় জীবনের নানা কথা এবং তার জীবনের নানা অভিজ্ঞতা তিনি ইতিহাসের অংশ হিসেবে আমাদের অনেক কিছু বলেছেন, কিন্তু আমার মনে হয় যে এই অল্প সময়ের মধ্যে তার এই জীবনের যে বিস্তৃত কর্মকাণ্ড, যে বিশাল পটভূমিতে তার যে যাত্রা, এটি ধারণ করা সম্ভব নয়। আমরা যতটুকু পেলাম এটুকু আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা যদি ভবিষ্যতে আরও কোনো সুযোগ পাই, নিশ্চয়ই তার সঙ্গে আবার কথা বলবো। আজকের দিনে আমরা
প্রত্যাশা করি যে তিনি সুন্দর থাকুন, তিনি সুস্থ থাকুন, তিনি কর্মময় থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার শুভ কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।